দেখুন, আজ সকালে যখন রাজ্যের ভাগ্যাকাশে গেরুয়া সূর্যোদয় সবে শুরু হয়েছে, তখনই বলেছিলাম আজকে সেরা শিরোনাম হতে পারে পদ্মাসনে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এটা ঠিক যে তৃণমূলের ওপর সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভ যেভাবে আজকের ফলাফলে ঝরে পড়েছে, তাতে কেউ বলতেই পারেন যে তুল্যমূল্য বিচারে হয়তো ইয়েস বিজেপি ভোটের সঙ্গে বিপুল পরিমাণ নো মমতা ভোটও মিশে আছে, থাকতেই পারে। কিন্তু ভাবুন তো, যে দলটা আজকে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি সম্ভব করে বিজয়ীর হাসি হাসছে, তার এই জায়গায় পৌঁছানোর লড়াইটা কি ভীষণ কঠিন ছিল। হ্যাঁ, এভাবেও ঘুরে দাঁড়ানো যায়। গত 5 বছরে পরের পর ধাক্কা, গত বিধানসভায় 77টা আসনে আটকে যাওয়া, পরের পর বিধায়ককে শক্তিশালী শাসক দল নির্লজ্জভাবে ভাঙিয়ে নিয়েছিল। একটা সাধারণ মিছিল বা বিক্ষোভ কর্মসূচি পালন করতে গেলেও অবধারিতভাবে বিনা কারণে পুলিশ অনুমতি দেবে না, এবং তারপর কলকাতা হাইকোর্টে যেতে হবে সেই সামান্য রুটিন অনুমতিটুকুর জন্য। নেতা থেকে কর্মী, হাজার হাজার মিথ্যে মামলা, চূড়ান্ত দলদাস হয়ে যাওয়া পুলিশ বাহিনীর অত্যাচারের মুখে টানা 5 বছর ধরে দাঁত কামড়ে লড়ে যাওয়া। আবার বলছি, এভাবেও ঘুরে দাঁড়ানো যায়, আর সেই কৃতিত্ব বিজেপিকে দিতেই হবে। আজ আমার প্রথম বক্তার কাছে যাওয়ার আগে আসুন শুরুতেই একবার দেখে নিই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, গোটা বাংলা জুড়ে এই বিপুল জয়ের চেহারাটা। তারপর অবশ্যই নরেন্দ্র মোদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভাষণ, তার বিশ্লেষণে আসবো। কিন্তু তার আগে বিপুল জয় পদ্মাসনে পশ্চিমবঙ্গ। দেখুন, ঝড়ে উড়ে গেল তৃণমূল। তৃণমূলকে উৎখাত করে প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো বিজেপি। তাও আবার 2/3 বেশি আসনে জিতে। मैं आज हर बंगालवासी को भरोसा देता हूं, बंगाल के बेहतर भविष्य के लिए भाजपा दिन रात एक कर देगी। बंगाल में अब महिलाओं को सुरक्षा का माहौल मिलेगा, युवाओं को रोजगार मिलेगा। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी और घुसपैठियों के खिलाफ भी सख्त से सख्त कार्रवाई होगी। এই সিট জেতা দরকার ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। কলকাতা দক্ষিণ পূর্ব থেকে প্রথম জিতেছিলেন লোকসভায়। এই আসন না জিতলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হতো না। পাহাড় থেকে সাগর, জঙ্গল থেকে শহর, কোথাও নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল, কোথাও লজ্জার হার হলো, কোথাও দশকের পর দশক ধরে জেতা আসনেও পরাজয়ের মুখ দেখতে হলো। হেরে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। গতবার নন্দীগ্রামের পর এবার একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের মাঠ ভবানীপুরেই তাকে হারালেন শুভেন্দু অধিকারী। মোদিজির জয় পশ্চিমবাংলার জনগণের জয়। ক্লিয়ার ম্যান্ডেট, একদম ক্লিয়ার ম্যান্ডেট। এটা জোর করে ফোর্সফুলি করেছে।
SIR থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট থেকে শুরু করে ইভিএম মেশিন লুট করা থেকে শুরু করে ইভেন যারা জিতেছে তাদের সার্টিফিকেট দিচ্ছে। ইট ইজ লুট লুট লুট। বড় মেজ ছোট একের পর এক মন্ত্রীকে হাঁটতে হলো। আইন শৃঙ্খলা নিয়ে ছেলে খেলা, ক্ষমতার দম্ভ উদ্ধত্ত, দুর্নীতি চুরির খেসারত গুনে ১.৫ দশকেই গুটিয়ে গেল তৃণমূলের সাম্রাজ্য। এই জয় সার্বিকভাবে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থার উপরে মানুষের যে আস্থা তার জয়। এই জয় পশ্চিমবঙ্গবাসীর জয়। পশ্চিমবঙ্গে বিজেপির জন্য স্পেশাল ২৬। ১.৫ দশক পর রাজ্যে ফের পরিবর্তন। বিজেপি ইন, তৃণমূল আউট। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ক্ষমতা থেকে ছুড়ে ফেলে দিল পশ্চিমবঙ্গবাসী। বিধানসভা ভোটে তৃণমূলকে বলে বলে গোল দিল বিজেপি। भाजपा ने जितनी सीटें जीती वो महज एक चुनावी आंकड़ा नहीं है, ये उस अड़िग विश्वास की हुंकार है जिसने डर, तुष्टीकरण और हिंसा की राजनीति को जड़ से उखाड़ फेंका है। পশ্চিমবঙ্গ জুড়ে এখন শুধুই রং দে তুম হে গেরুয়া। পরিবর্তনের সাইক্লোনে খড়কুটোর মতো উড়ে গেল প্রত্যাবর্তনের স্বপ্ন। আরজিকর কাণ্ড থেকে নিয়োগ দুর্নীতির চোখের জল মোছালো সুষ্ঠু ভোটের ফল। তৃণমূলকে উৎখাত করে বিজেপিকে সিংহাসনে বসিয়ে আবার হাসলো পশ্চিমবঙ্গ। বলছি দিদি ১৫ বছর আপনি অনেক জ্বালিয়েছেন, আর পাচ্ছি না, আপনি যান। নন্দীগ্রামে জিতলেন শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে জিতলেন দিলীপ ঘোষ, শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, সজল ঘোষ, অগ্নিমিত্রা পালের মতো বিজেপির হেভি ওয়েটরা। রাস্তায় নামতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দেওয়া হলো চোর স্লোগান। শূন্যের গেরো কাটিয়ে বিধানসভায় খাতা খুলল সিপিএম কংগ্রেস। তবে লোকসভা ভোটের পর বিধানসভা ভোটেও হারের মুখ দেখতে হলো অধীর চৌধুরীকে। এবিপি আনন্দ। অঙ্গ আর কলিঙ্গের পর এবার বঙ্গ বিজয়, তাও প্রথমবারই 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এই মুহূর্তে 206 সংখ্যাটা। বিজেপি সত্যি ইসবার 200 পার। আর তৃণমূল 3 সংখ্যাতেও পৌঁছতে পারল না, এখন 81-তে আটকে গেছে। কিন্তু সমর্থন যখন বিপুল, বিজেপির কাছে মানুষের প্রত্যাশাও তেমনই আকাশ ছোঁয়া। এবং বাস্তবতা হচ্ছে যে বাংলার অত্যন্ত দুঃসময়ে মানুষ আশার আলো দেখতে চাইছে। শিল্পে, শিক্ষায়, কর্মসংস্থানে, আইন শৃঙ্খলায় একটা চূড়ান্ত পিছিয়ে পড়া রাজ্যের মানুষ বিজেপির হাত ধরে সত্যিকারের আচ্ছে দিনে ফিরতে চাইছে। আমার প্রথম বক্তা বিমল শঙ্কর নন্দর কাছে আমার প্রশ্ন থাকবে যে নিঃসন্দেহে আপনাদের ডাবল ইঞ্জিনের সরকার কি এই বহু প্রত্যাশিত মিরাকেল, একেবারে মিরাকেলই বলবো, এটা দেখাতে পারবে? সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা, নমস্কার। জনতা জনার্দন ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গ পরিচালনা করার সুযোগ দিয়েছেন। আমি শাসন শব্দটা ব্যবহার করিনি, করব না। আমরা শাসন করব না, পরিচালনা করব। কারণ আমরা ট্রাস্টি হিসেবে কাজ করব উন্নয়নের জন্য। এটা ঠিকই, মাননীয় প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী বলি, বাংলায় পরিবর্তন হয়ে গেছে এবং এই পরিবর্তনের যে ইমপ্লিকেশান সেটা সুদূর প্রসারী হবে। সুমন, আমি কতগুলো কথা বলি, সেটা হচ্ছে এমন কিছু ঘটনা আমি দেখেছি বা আমরা দেখেছি, হয়তো অনেকেই সেই লাইফ টাইমে সেই ঘটনা দেখতে পাবে না। আমি 1977 দেখেছি, হয়তো তোমার সেই সময় জন্ম হয়নি বা হলেও খুব একদম অল্প বয়স ছিল। 77-এ তখন মানুষের মনে আতঙ্ক ছিল, আমি তখন স্কুল ছাত্র, মানুষের মনে আতঙ্ক ছিল ইন্দিরা গান্ধী যদি চলে আসে তাহলে ভারতীয় গণতন্ত্রের কি হবে। ইন্দিরা গান্ধী চলে যাবার পরে, কারণ আমার বাড়িতে একটা রাজনৈতিক পরিবেশ ছিল, তখন মানুষের মনে একটা প্রশ্ন ছিল, ইন্দিরা আবার ফিরবে না তো?
জনতা পার্টির সিম্বলটা মানুষ চিনবে তো। আমার মনে আছে এমএলএ পদ্মত মহন্তি বাবার খুব ব্যক্তিগত বন্ধু ছিলেন, বাড়িতে বসে বলতেন যে এই সিম্বল মানুষকে চেনাবো কি করে। সেই মানুষ তখন এই মোবাইল ফোন বলে কোনো জিনিস আবিষ্কৃত হয়নি, এই টেলিভিশন চ্যানেল বলে তেমন কিছুই ছিল না, 5 কিলোমিটার দূরে দেখতে যেতেন টেলিভিশন কাকে বলে। সেই মানুষ কিন্তু কংগ্রেসকে উত্তর ভারতে 2টি আসন দিয়ে একদম শেষ করে দিয়েছিল, দক্ষিণ ভারত বাঁচিয়েছিল বলে কংগ্রেস ব্যাক করতে পারলো, নইলে দক্ষিণ ভারত যদি কংগ্রেসকে হারাতো কংগ্রেসের ব্যাক করা সম্ভব ছিল না। আমি ওটা দেখেছি, আমরা সকলে 2011-তে দেখেছি। 2011-তেও সিপিএম সম্পর্কে সে একই রকম ভয় ছিল মানুষের, ফিরে এলে এরা মানুষের জীবন এবং সম্পত্তি কেড়ে নিতে পারে। এবারে না, এই দলটা সম্পর্কে মানুষের আতঙ্ক, আমি তো গ্রাউন্ড লেভেলে কাজ করেছি, গতকাল রাত 3টে বা আজকেই বলবো গতকাল আর কোথায় 3:30 অবধি মানুষ ফোন করে গেছে, দাদা স্যার এরা ফিরবে না তো, ফিরলে মেরে দেবে, আমরা বউ বাচ্চা নিয়ে থাকতে পারবো না। আজকে আমার মনে পড়ে যাচ্ছে হাবড়ার কাছে অশোকনগরে আমাদের দলের এক কর্মী আমার কাছে হাউ হাউ করে কেঁদে বলেছিল 2021-এর 2রা মে আমার সামনে আমার স্ত্রীর সঙ্গে যা করেছে আমি জীবনে ভুলতে পারবো না, আমার স্ত্রীর কাছে আমি মুখ দেখাতে পারি না, কারণ হাজব্যান্ড হয়ে তাকে আমি বাঁচাতে পারিনি। এবং তারপরে এই তৃণমূল কংগ্রেস দলটা একটা বিচার করেনি। যখন কেন্দ্রীয় এসেছে হিউম্যান রাইটস কমিশন, তাকে নানাভাবে বাধা দিয়েছে। আচ্ছা ভাবা যায় এক 60 বছরের মহিলা খেজুরিতে 15, 16, 18 বছরের লোকেদের হাতে রেপ হচ্ছে, জাস্ট ইমাজিন। ফলে এই দলটা যাওয়াটা ঐতিহাসিকভাবে প্রয়োজন ছিল, বাংলার মানুষ সেটা করেছে। এখন মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন। আমি যাব বিমলদা, তার আগে এই মুহূর্তে সব থেকে বড় খবর, অফিসিয়ালি ইসি এর আগে আনঅফিসিয়ালি বহু ফিগার এসছে। 16 রাউন্ডের শেষে ভবানীপুরে শুভেন্দু অধিকারী 563 ভোটে এগিয়ে রয়েছেন। আই রিপিট, 21 রাউন্ড সম্ভবত ভবানীপুরে আছে, 20 বা 21 রাউন্ড আমার একবার চেক করতে হবে, কিন্তু 16 রাউন্ডের শেষে শুভেন্দু অধিকারী নিকটতম প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে 563 ভোটে এগিয়ে রয়েছেন। বিমলদা, মমতা ব্যানার্জিকে হারতে হবে। 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যকে মানুষ যেরকম তার ঠিক জায়গাটা দেখিয়ে দিয়েছিল, এই 2026 সালে মমতা ব্যানার্জিকে সেই জায়গা দেখাবে, কারণ এই পশ্চিমবঙ্গে আজ যা যা ঘটেছে মমতা ব্যানার্জি solely রেসপন্সিবল ফর দিস। আর ওই কাউন্টিং সেন্টার থেকে বেরোনোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখাবো। All the machines from there, only one-sided. Even they didn't allow me to enter. You see the CRP. হ্যাঁ মেরেছে আমাকে, ধাক্কা দিয়েছে, মেরেছে, এবং CRP এর সামনে আর পুরো বাইরের গুণ ভর্তি করে রেখে দিয়েছে। আমি ক্যান্ডিডেট, আমাকে ইলেকশন ঢুকতে হয়নি এবং আমাদের সিল দিতে দেয়নি। বিজেপি এরা হচ্ছে দানবিক পার্টি, 100টা সিট লুট করেছে, 100টা more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. It's a immoral victory, not moral victory. Immorally, whatever election commission has done with the central forces and Prime Minister and Home Minister, it is totally illegal, and we will ask for counter mandate. এটা জোর করে ফোর্সফুলি করেছে, SIR থেকে শুরু করে অ্যাট্রসিটিস থেকে শুরু করে কাউন্টিং এজেন্ট ইভিএম মেশিন লুট করা থেকে শুরু করে যারা জিতেছে তাদের উৎসাহ থেকে দিচ্ছে। ইট ইজ টোটালি লুট লুট লুট। We will bounce from the 3 o'clock they're beating us. मेरे को पिटाया, मेरे को लात मारा, सीसीटीवी ऑफ कर दिया, हमारा एक एजेंट को घुसने नहीं दिया, हमको भी, हम 5 मिनट के लिए घुसा था, मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए। DO assured me they will be allowed. After that he is not available, nobody is available, but I complained everywhere. আমি প্রদীপ্তর কাছে যাবো। আমি বলছি তিনটে শব্দ বলবো, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসেরই খুব পরিচিত মুখ, প্রায় সমস্ত শোতে যিনি আসেন, আজকে সোশ্যাল মিডিয়ায় অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী
3টে শব্দ পোস্ট করেছেন, সেই কপিরাইট অরূপ চক্রবর্তীর নয়, রবীন্দ্রনাথের। সত্যের এলাও সহজে। আমরা প্রত্যেকে সেই অতীব পরিচিত বাক্যটা জানি, ভালো মন্দ যাহাই ঘটুক সত্যের এলাও সহজে। আমি বলছি একই জিনিস প্রযুক্ত বলবেন। আমি একটা কথা বলি, মমতা ব্যানার্জি একজন প্যাথোলজিক্যাল লায়ার। উনি মিথ্যে কথাতে ট্রেন্ড, ওনার নাটক করাতে ট্রেন্ড। গতবারে ওই পায়ে ভেট্টি বেঁধে সেটা আবার শাড়ি তুলে দেখিয়ে উনি ভোট নেওয়ার চেষ্টা করেছিলেন। এবারে আর কিচ্ছু খাটেনি, নিয়েও ছিলেন হয়তো, কিন্তু আবার আমি বলছি 2021-এর আগে যদি এসআইআর হতো তৃণমূল কংগ্রেসকে আমরা শুইয়ে দিতাম। 2026-এ হয়েছে, এই জনরায় 2007-এ পৌঁছে গেছে বিজেপি। আমি বলছি প্রদীপ্ত, কেন 207 এই পরাজয়টা মেনে নিতে তৃণমূলের অসুবিধা কোথায়? পরাজয় মেনে নেওয়ার প্রত্যাশার যে কনটেক্সটে তুমি শুরু করেছিলে, যে প্রত্যাশা অনুযায়ী ফল হয়নি এবং সেটা মেনে নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকতো না, সত্যি অসুবিধা থাকার কথা না। বুদ্ধদেব ভট্টাচার্য 4:30-তে রাজভবনে গিয়ে রেজিগনেশন দিয়েছিলেন, একেবারে মাথা উঁচু করে একজন ভদ্রলোক ছিলেন। কোনো অসুবিধা থাকার কথা ছিল না, যদি না যে অভিযোগগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেই অভিযোগগুলো নিয়ে সন্দেহ থেকে যেত। এত স্লো কাউন্টিং থেকে শুরু করে যে হারে সে সব সময় অভিযোগ করে, রাহুল গান্ধী হতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন, স্বাভাবিক প্রশ্ন থাকতেই পারে, উত্তরও দেওয়ার জায়গা থাকতে পারে, সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ডটাও থাকা খুব প্রয়োজনীয়। এই যে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গেল, যাদের আজও বলতে পারবো না তারা প্রকৃত ভোটার কি ভোটার না, এবং তৃণমূলের এই যে 207-এর হারার পিছনে ওই সংখ্যাটা যদি যোগ করার বা বিয়োগ করার জায়গা থাকে, তখন কিন্তু সন্দেহের জায়গাটা থেকে যায়। বারবার তোমরা কোর্টে গেছো, তোমরা ভোট প্রক্রিয়া অংশ নিয়েছো, তোমরা ভোট প্রক্রিয়াতে না অংশ নিতে পারতে, বলতে যে আমি এটা মানি না। শাসক ছিলাম তখনও প্রশ্ন, যখন আজকে বিরোধী হলে প্রশ্ন করা যাবে না? হবে না কেন? প্রশ্ন হবে, কিন্তু আমি বলছি প্রশ্ন আটকেও না, প্রশ্ন আটকেছো বলে এই 207 এবং 80-তে এসছো, শুধু প্রশ্ন আটকেছো বলে বলার সুযোগটা দিতে হবে। এই মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করুন, 2011-তে যখন ক্ষমতা এসেছিলেন কি বলেছিলেন? বামফ্রন্টের বলেছিলেন 10 বছর মুখে লিউকোপ্লাস লাগিয়ে রাখুন, এবং তারপরে যা যা কাণ্ড করেছিলেন। আজকে এই দুজন আছেন, মৌসুমী আছেন, মাসিমা আছেন, আমি তাদের কাছে যাব। উত্তর দেব না আমি, সেটা বলছি। তুমি যদি পরপর প্রশ্ন করো, কিন্তু আমি বলছি 80টা দেখে হঠাৎ তোমার নির্বাচনে আমি কি বললাম যে তৃণমূল কংগ্রেসের ফলাফল মনে পড়ছে, তাই বলছি। আমার মনে পড়ছে থেকে বড় কথা আমার দলের প্রধান যে বক্তব্য রেখেছেন তার কনটেক্সটে কথাটা বলছি। আমি দলের মুখপাত্র, এটা আমি দলের বাইরে বেরিয়ে কোনো কথা এখানে বলতে পারি না। না বলবে কেন? 2, দেখো এতক্ষণ যে কথাগুলো হচ্ছিল, বিজেপি প্রমিস করেছে কিছু পলিসি প্রমিসেস করেছে, যে পলিসি প্রমিসেসগুলো সারা ভারতের জন্য তারা প্রযোজ্য করেছিল। তাই যখন জাতীয় নিরাপত্তার কথা বলছে, তখন আমি আশা করব দিল্লির মতন বোমা বিস্ফোরণ আর হবে না, পাভেলগাঁওয়ের মতন হবে না 40 জন শহীদ, সেটা আশা করব। আমি আশা করব যখন নারী সুরক্ষার কথা বলছে, আশা করি তো যে খাগড়াগড়ের মতো আর বিস্ফোরণ যাতে না হয়। খাগড়াগড় কেন পশ্চিমবঙ্গে হয়েছে সেই প্রশ্ন তো তোলনি। বলেছিল নেতারা বলেছিল যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, কেউ ভুলে যাবে কি বলেছিলাম? পুলিশ বলেছিল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। আমি মনে করিয়ে দিতে চাইছি খাগড়াগড় বিস্ফোরণ ঘটিয়েছে, উনি বলেছেন মমতা ব্যানার্জি দেশদ্রোহী। আসলে বলছি শুধু তাই নয়, মনে রাখবেন, আমি বেশি দূর যেতে হবে না, এই প্রদীপ্ত এই অরূপরা স্টুডিওতে এসে দিনের পর দিন একটা দিন স্পষ্ট করে সিআরপিএফ কে দায়ী করে বললেন 81 যেদিন দ্বিতীয় দফার ভোট হয়েছে, 81 বছরের একজন বৃদ্ধকে সিআরপিএফ জওয়ান নাকি ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বললেন, ফুটেজ প্রকাশ করলো নির্বাচন কমিশন, ভদ্রলোক ম্যাসিভ হার্ট অ্যাটাক, ভোটের স্পষ্ট দেখা যাচ্ছে একা ভোট দিতে গিয়ে পড়ে গেলেন, ছুটে এলো সবার আগে জওয়ান। ভারতীয় সেনাবাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীকে তৃণমূল যে অপমান করেছে তার কোনো উদাহরণ ভারতীয় বিচার ব্যবস্থাকে তৃণমূল যে অপমান করেছে গোটা ভারতবর্ষে নেই। সেটা নাম করে বিচারপতিদের নাম করে দিনের পর দিন তাদের ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয়েছে। 5 জন বিচারপতি রাস্তায় নেমে প্রতিবাদও করেছে। সেই জন্য আমি তা বলছি না দাদা, বিচারপতির নামে গালাগালি করেছো করতে। তুমি যদি 30 সেকেন্ড দাও, আর তো বেশি কথা তোমাকে ডিস্টার্ব করব না, আজকে স্বাভাবিক প্রশ্ন আরো বেশি আসবে। যখন আমরা কোনো আমাদের রাজ্যে খারাপ ঘটনার কনটেক্সটে অন্য রাজ্যের ঘটনা তুলে ধরতাম, তুমি তখন বলতে যে ওই খারাপ ঘটনা দিয়ে এই খারাপ ঘটনাকে জাস্টিফাই করছো, বলেছো। তাহলে আজকে যখন আমি জাতীয় নিরাপত্তার প্রসঙ্গে দিল্লি পাহেলগাঁও যেন না হয় বলছি, তুমি তখন একটা সরকার শপথ নেওয়ার সুযোগ পায়নি, এখনো মুখ্যমন্ত্রী বলছেন সম্পূর্ণ অ্যালিবাই দিয়ে তিনি রিজাইন করেননি, আর এখন তুমি বলছো 30 সেকেন্ড অন্য রাজ্য দেখাচ্ছ। মানুষ ক্ষমা করবে না। আমি বলছি তৃণমূল কিন্তু এই 80টার যে ভরসা সেই জায়গাটাও নষ্ট করছে। ক্ষমা করেনি, এটা তো স্বাভাবিক। মাথা নিচু করে ক্ষমা চেয়েছো তোমরা,
আবার কি বলছি বামফ্রন্ট এবং বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু সেটা করেছিলেন। তুমি তো ইস্যু নাও, এই মাত্র তুমি বললে, তুমি তো হ্যাঁ, আরে তোমার নেত্রী এই মুহূর্তে কি বলছেন? প্লিজ প্লিজ, আমি বলছি আমাদের মুখ থেকে, মানে আমার মুখ থেকে, আমি তো দলের মুখপাত্র, কোনোদিন কোনো অন্যায়ের সমর্থন এখানে কোনো দর্শক পেয়েছে, পাবে না ভবিষ্যতেও। তৃণমূলের দল তার বিরোধিতা আজ অব্দি করেনি, এবং আমার সোশ্যাল মিডিয়া, ফেসবুক, একবার ক্ষমা চেয়েছো তোমরা একজন সিআরপিএফ জওয়ানকে খুনের মামলায় ফাঁসাচ্ছিলে 4 দিন আগে 29 তারিখ, তুমি এর জবাব দাও, তারপরে তোমায় নেক্সট বলতে হবে। দাদা আবারও বলছি সেটা তদন্ত করে বেরোন না। তদন্ত করে তুমি মঞ্চের ওপর থেকে একজন জওয়ানকে, মঞ্চের ওপর থেকে একজন জওয়ানকে খুনি বলেছো, কোনো অভিযোগ বলনি, বলেছে খুনি করে, খুন করেছে সিআরপিএফ জওয়ান একজন। দেবাশিস ধর দাদা সে শীতলকুচিতে তৃণমূল কংগ্রেসের কথায় কেস সাজায়নি বলে তার লাইফ শেষ করে দিয়েছে। দেবাশিস ধর উত্তর দিয়েছে। আপনি ভাবুন, একজন সিআরপিএফ জওয়ান যিনি একেবারে পেশাগত কারণে এই রাজ্যে আমি আপনি যাতে নিশ্চিন্তে সুষ্ঠুভাবে ভোট দিতে পারি শুধু সেইটুকু এনশিওর করার চেষ্টা করেছেন, তাকে কোনো অভিযোগ নয়। এই যে নরম করে প্রদীপ্ত বলছেন না অভিযোগ, আমি এক্ষুনি রিওয়াইন্ড করে ওই দিনের তৃণমূল মুখপাত্রের বক্তব্য দেখিয়ে দেব। বলেছেন সিআরপিএফ জওয়ান খুন করেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চের ওপর থেকে বলেছেন, ফুটেজ তো অন্য কথা বলছে। ভাবুন, আমরা যারা পুলিশ বিট করতাম, পুলিশের বেসিক রুল হচ্ছে যে একেবারে, সেটা তো মারাত্মক, সেখানে তো আমি বিজেপির অভিযোগ যে তাদের ম্যানিপুলেট করা হয়েছে, কি ভয়ঙ্কর মিথ্যে অভিযোগ না, সেই অভিযোগের পেছনে অবধারিতভাবে তৃণমূল। এবার এর রায়টা কি হলো, মানুষের রায়টা ওইখানে এসছে, এখন দেখতে পাবেন এই যে 80 লেখা আছে, এই 80-তে বড় বড় হোমরা চোমরা নেতা পড়েছেন, ঠিক কিভাবে পড়েছেন, কিভাবে হেরেছেন, পরের প্রতিবেদন। পদ্মঝড়ে ছারখার হয়ে গেল জোড়া ফুলের বাগান, তৃণমূলের থেকে মুখ ফেরালো পাহাড় জঙ্গল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তৃণমূলকে উড়িয়ে দিয়ে 200 পার করল বিজেপি, দর্পচূর্ণ করে তৃণমূলকে 100-র নিচে নামিয়ে আনলো পশ্চিমবঙ্গের মানুষ। হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার 1 ডজনেরও বেশি সদস্য, মন্ত্রী থেকে প্রতিমন্ত্রী, কার্যত পর্যদস্ত হলেন অনেকেই। তৃণমূলের নাম দেখানোর পর থেকে সুদীপ বসুর অপরাজিত দৌড় থামালেন বিজেপির শারদ মুখোপাধ্যায়। 2011-তে সিপিএমের হেভিওয়েট মন্ত্রী গৌতম দেবকে হারিয়ে বিধানসভায় ঢুকেছিলেন ব্রাত্য বসু, এবার হারলেন তিনিও। হারলেন শ্যামপুকুরের 3 বারের বিধায়ক শশী পাঁজা। দিনহাটার উদয়ন গুহর রাজনৈতিক ক্যারিয়ারেও নামলো দুর্দিন, তাকেও হারতে হলো বিজেপির কাছে। আমরা মানুষের মন বুঝতে পারি, মানে হয়তো আমাদের ব্যর্থতা। লাল থেকে সবুজ, সবুজ থেকে গেরুয়া, 2011-র পরিবর্তনের সময় হেরে গেছিলেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সহ তার মন্ত্রিসভার একাধিক সদস্য। এবার ঠিক সেভাবেই তৃণমূলের হেভিওয়েটদের হারিয়ে কঠোর বার্তা দিলেন এ রাজ্যের ভোটাররা। বহু জায়গায় মাথায় তুলতে পারলেন না তৃণমূলের হেভিওয়েট মন্ত্রীরা। চন্দ্রিমা ভট্টাচার্য, সিদ্দিকুল্লাহ চৌধুরী, বেচারাম মান্না, স্বপন দেবনাথ, মানুষ ভূঁইয়া থেকে হারলেন 2011 সালে মধ্যমগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্মলগ্ন থেকে 3 বারের বিধায়ক রথিন ঘোষ। শুধু হেরে নয়, বিজেপির ঝড়ে কার্যত হারিয়ে গেলেন বীরবাহা হাসদা, প্রদীপ মজুমদার, ইন্দ্রনীল সেন, সত্যজিৎ বর্মন, বঙ্কিমচন্দ্র হাজরা, বুলুচিক বড়াইয়ের মতো প্রাক্তন মন্ত্রীরা। মানুষ একটাকেও দেখতে যায়নি, যে যত বড় মন্ত্রী তার তত বড় হার হয়েছে। মানে লজ্জার কথা, পুরো একটা ফাটা বাঁশের মধ্যে তৃণমূল ছিল, তাসের ঘরের মধ্যে তৃণমূল সরকারটা পড়ে গেল। আমরা বারবার বলতাম ক্ষমতা ক্ষণস্থায়ী, আসল ক্ষমতা জনগণের হাতে। দম্ভ চুরমার করে তৃণমূলের হেভিওয়েটদের যেন সেই বার্তায় দিল পশ্চিমবঙ্গবাসী। এবিপি আনন্দ। গত পরশু সত্যজিৎ রায়ের জন্মদিন গেছে, উদয়ন পণ্ডিতের সেই লাইনগুলো আজও এই 2026-এর প্রেক্ষিতে দৈববাণীর মতো আকাশে ভাসছে। অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি। এখন কথা হলো, তৃণমূলের এই জামানায় অনাচার তো 2025 সালে শুরু হয়নি, এমনকি কেউ বলতে পারেন আরজিকরের ঘটনা 2024 সালে তখনও শুরু হয়নি। শুরু হয়েছিল 2013 সালে 7ই জুন কামদুনির ঘটনা, বা তারও আগে পার্ক স্ট্রিটের ঘটনা থেকে। আমার পরের বক্তা মৌসুমী কয়ালদের একমাত্র অপরাধ ছিল যে মুখ্যমন্ত্রীর সামনে তারা বলেছিলেন, দিদি আমাদের কথাটা শুনুন। তাতে রীতিমতো মৌসুমীদের রাজরোষের মুখে পড়তে হয়। এবং আমি এই মুহূর্তে যে ফুটেজটা আপনাদের দেখাবো, 2013 সালে 7ই জুন, 7ই জুন, দেখুন। আমি শুনে
করবেন না। সিপিএম এর রাজনীতি করছে এখানে। রাজনীতি করবেন না। সিপিএম এর লজ্জা করে না এগুলো নিয়ে রাজনীতি করতে। আমি সরি টু সে, সিপিএম যেভাবে রাজনীতি করছে, যারা ধরা পড়েছে তারাও কিন্তু সিপিএম এর সাথেই দীর্ঘদিন সিপিএম এর একদম সাপোর্টে ছিল এরা। এরাই ভেঙে দিনের পর দিন তখন বলতাম না। এর ঠিক দুদিন পরে একেবারে মঞ্চের ওপর থেকে, ওই যে বলছিলাম না টুম্পা মৌসুমী রাজরোষে পড়ে, কি বলেছিলেন মুখ্যমন্ত্রী দেখাবো। তো আমার নলেজে ছিল না যে ওখানে বহিরাগতদের ভরে রেখে দেওয়া হয়েছে বাইরে। গ্রামের লোকের তো কোনো দোষ নেই, ওদের পরিবারেরও কোনো দোষ নেই। কিছু মাতঙ্গিনী সিস্টার অর্গানাইজেশন মাওবাদীদের আর সিপিএম এর কিছু নেতা নেত্রীরা প্ল্যান করে ওই গ্রামে জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী খেতে ঢুকেছিল নাকি, আর বেরোয় না। আমাকে কেউ বিক্ষোভ দেখায় না, কিছু করেনি। 4-5টা সিপিএম এর বইরা দু একটা মাওবাদী সংগঠনের কেউ কেউ কিছু কথা বলছিল, কিন্তু ওদের সাজ গোজ পোশাক পরিচ্ছদ এসব দেখে আমি বুঝতে পারি। আর আমি না গেলে কেউ জানতেই পারতো না যে ওখানে ওরা বসে আছে ঘাঁটি গেড়ে। আপনাদের বারবার দেখিয়েছি এই স্টুডিওতে লাইভ, তারা বসে বলেছেন কামদুনির ওই মেয়েটার পরিবার, তার ভাইরা আদৌ কি তারা কোনো বিচার পেয়েছেন। আমার পরের বক্তা সেই মৌসুমী কয়াল। মৌসুমী আজ যখন দেখছে যে মানুষ তৃণমূলকে কার্যত শাসন ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তখন যেই লড়াইটা মৌসুমীরা 2013-তে শুরু করেছিল, কোথাও একটা মৌসুমী তোমাদের কি মনে হচ্ছে যে বৃত্তটা সম্পূর্ণ হলো? 2013 সালে 7ই জুন যখন এই ঘটনাটা ঘটেছিল, আর সত্যি মানে অনেক আনন্দ আছে কিন্তু অনেক কষ্টও আছে আমাদের। যে 7ই জুন যখন ছুটে গেছিলাম, ওই রাত্রে যখন ডেকেছিলাম আমাদের ঘরের মেয়ের ওই ডেড বডিটা, তখন আমাদের বুকে অনেকটা আশা ছিল, অনেকটা আকাঙ্ক্ষা ছিল যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের রাজ্যে বেশি দিন শাসনে আসেননি, বেশি দিন নয় আসেননি, 2013 সালে যখন ঘটনাটা ঘটে, তো আমরা ভেবেছিলাম আমরা বিচার পাবো। বিচারের জন্য কিন্তু আমরা এই আন্দোলন সৃষ্টি করেছিলাম। শুধু মৌসুমী টুম্পা বলে নয়, গ্রামের ছোট বাচ্চা থেকে বৃদ্ধ থেকে প্রত্যেকটা মানুষ বেরিয়ে এসেছিল। আমরা একসাথে একত্রিত হয়ে আন্দোলন করেছিলাম এবং আমরা প্রত্যেকে চেয়েছিলাম যে মমতা ব্যানার্জি আসুন আমাদের গ্রামে। উনি এসে আপনারা দেখলেন ফুটেজটা, কি বললেন যে আমরা মাওবাদী, আমরা নাকি রাজনীতি করি। সেই থেকে শুরু হলো আমাদের জার্নিটা, আমাদের আন্দোলনটা, যে আমরা বিচার চাই। বিচারের জন্য আমরা কোথায় না যাইনি, দিল্লি থেকে দিনের পর দিন কোর্টে হেঁটেছি, দিনের পর দিন কোর্টের দরজায় আমরা ঠকঠকিয়েছি যে আমরা বিচার চাই, কিন্তু আমরা বিচার পাইনি। আমাদের মেয়েটাকে যেভাবে মারা হয়েছিল, মাননীয় না, এখন আর মাননীয় আমার সত্যি বলতেও খারাপ লাগছে, যে দিদি আপনি শুনতে পাচ্ছেন? আপনি দেখুন, আপনি না লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এই মায়েদের কিনে নিয়েছিলেন, সেই লক্ষ্মীরাই আজকে আপনাকে টেনে হিচড়ে নবান্ন থেকে বাইরে বের করে নিয়ে আসলো। কারণ এটা হচ্ছে আমাদের মায়েদের রাজ্য, এটা নারীদের রাজ্য, এটা মা দুর্গার রাজ্য, এটা মা লক্ষ্মীর রাজ্য, মা কালীর রাজ্য। এখানে মেয়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে 1500 টাকা 1700 টাকা দিয়ে মেয়েদের কিনা যায় না। এটা আপনি দেখে নিন যে মায়েরা কিভাবে আপনাকে ছুঁড়ে ফেলে দিল। কারণ মায়েরা চায় যে তাদের ঘরের মেয়েরা সুরক্ষিত থাকুক, মায়েরা চায় তাদের ঘরের মেয়েরা যেন নিশ্চিন্তে কলেজে স্কুলে যেতে পারে। সেই 7ই জুনের কথা প্রত্যেকটা মা, প্রত্যেকটা মেয়েরা জানে যে সেই 7ই জুন কি ঘটেছিল। আর এই 13টা বছর লড়াই করে আসছি, 13 বছরে একটার পর একটা মিথ্যা মামলা এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দিয়েছে। আপনার ওই নবান্ন থেকে যখন ওনার কোনো মানে নবান্ন থেকে তার নেতাদেরকে বলা হয়েছে যে একটার পর একটা মামলা দিয়ে আমাদেরকে যাতে দমিয়ে দেওয়া হয়, আমাদের কণ্ঠস্বরকে যাতে রোধ করে দেওয়া হয়, কিন্তু আমরা দমিনি। আমরা 13 বছর ধরে আজ লড়াই করে যাচ্ছি। আজকে এই স্বস্তির নিঃশ্বাস
সত্যি স্বস্তির নিঃশ্বাসই আমরা আজকে ফেলছি যে এই রাজ্যে আপনাকে বিতাড়িত করে দিল রাজ্যের মানুষ। সাধারণ মানুষের যখন পিঠ থেকে যায় না, তখন সেই সাধারণ মানুষের ইতিহাস গড়ে। তাই আজকে ইতিহাস গড়ে দিল এই রাজ্যের মানুষ আপনাকে নবান্ন থেকে উৎখাত করে। তাই এই রাজ্যের কোনোদিনও অহংকার করবেন না। আপনার এই অহংকারের পতন আজ আপনি বুঝতে পারলেন যে অহংকারের পতন একদিন না একদিন নিশ্চিত আছে, নিশ্চিত অহংকারের পতন হবেই। তো আজ সত্যি খুবই আনন্দের দিন যে রাজ্যে পরিবর্তন এসেছে। রাজ্যের প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন চেয়েছিল যে ক্ষমতায় যে আসুক এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন না আসে। তো আজ সেটা সত্যি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। তো আমরা চাইব এই রাজ্যে আর যেন দ্বিতীয়বার কোনো নারী নির্যাতন না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো মায়ের কোল থেকে সন্তানকে যেন কেড়ে নেওয়া না হয় কামদুনির মতো, অভয়ের মতো। দেখুন, মানুষ তো অনেক দু চোখে অনেক স্বপ্ন নিয়ে আজকে সম্পূর্ণ নতুন একটা রাজনৈতিক শক্তিকে 2/3-ও বেশি সমর্থন দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছে। আমি বলছি এই চোখের জল, তার মধ্যে কিন্তু অনেক আশা মিশে আছে। আজকে প্রধানমন্ত্রী বলছেন, গোটা বাঙালি জাতিকে প্রতিশ্রুতি দিলেন যে বাংলার উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিজেপি দিনরাত পরিশ্রম করবে, মহিলাদের নিরাপত্তা দেওয়া হবে, যুবকদের চাকরি দেওয়া হবে, প্রথম ক্যাবিনেটে আয়ুষ্মান ভারত ইন্ট্রোডিউসড হবে, অর্থাৎ এইমসে চিকিৎসার প্রয়োজন হলে ওই আয়ুষ্মান ভারত কার্ডে একজন পশ্চিমবঙ্গবাসী একেবারে গিয়ে তার চিকিৎসাটা করতে পারবেন। অনুপ্রবেশ ইস্যুতে কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং রাজ্যে শান্তিপূর্ণ ভোট হয়েছে, একটাও প্রাণ যায়নি। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে, বদলা নয়, বদলের কথা হোক, ভয় নয়, ভবিষ্যতের কথা হোক। কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেগেছে এই ট্যালিটা, এই সংখ্যাগুলো সেই কারণে সামনে এসেছে যে প্রধানমন্ত্রী আজকে বললেন আজ ভারতের সংবিধান জিতেছে, আজ ভারতের সাংবিধানিক সংস্থাগুলো যেমন জাতীয় নির্বাচন কমিশন জিতেছে, আজ ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া জিতেছে, আজ ভারতের গণতন্ত্র জিতেছে। সকালেও বলেছি, 23 তারিখ বলেছি, 29 তারিখ বলেছি, আজও বলছি, এই গোটা নির্বাচনে ম্যান অফ দ্য ম্যাচ যদি কেউ হয়, জাতীয় নির্বাচন কমিশন। কুর্নিশ তাদের। দেখুন, শান্তির ভোট, সুশাসনের পক্ষে রায়। ভোটের ফলাফলে পুরোটাই দুধ, কোনো জল নয়। নজিরবিহীন ভোট দেখল পশ্চিমবঙ্গবাসী, সেই সঙ্গে বেনজির ফলাফলও। 1972 সালে রাজ্যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের সরকার ছিল, কেন্দ্রেও তখন কংগ্রেসের সরকার, সেই অর্থে ডাবল ইঞ্জিন সরকার। সেই শেষ। তারপর কেন্দ্রে এক দলের সরকার থেকেছে, রাজ্যে অন্য দলের। সেই রেওয়াজের অবসান ঘটল। এবার কেন্দ্রেও বিজেপির জোটের সরকার, রাজ্যেও বিজেপি জোটের সরকার। बंगाल में टीएमसी के पापों का गड़ा अब भर चुका है। बंगाल में अगली सरकार डबल इंजन सरकार बनेगी। 4 मई के बाद बंगाल विकास के एक नए युग में प्रवेश करेगा। রিগিং নেই, ছাপ্পা নেই, বুথ জ্যাম নেই, মারপিট নেই, রক্তপাত নেই, প্রাণহানি নেই। এমন ভোট শেষ কবে দেখেছে রাজ্যবাসী? মনে পড়ে না। আর এর পুরো কৃতিত্ব অবশ্যই নির্বাচন কমিশনের। ম্যান অফ দ্য ম্যাচ তারাই। আর সেই সঙ্গে সুপার হিরো অবশ্যই কেন্দ্রীয় বাহিনী। 2 পর্যায়ে ইলেকশন হলো, ইলেকশন পরে কাউন্টিং হচ্ছে। এখন পর্যন্ত কোনো মেজর ঘটনা হয়নি, কোনো যেটা আছে ডেড বডি হয়নি। গেরুয়া ঝড়ে উড়ে গেল ঘাসফুল। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আজকে ম্যান অফ দ্য ম্যাচ। ইলেকশন কমিশনের এই ধরনের নিরপেক্ষ ভূমিকা যদি না থাকতো, তাহলে মানুষ ভোট দিতে এইভাবে এগিয়ে আসতে পারতো না। ভয় ভেঙে এগিয়ে যাওয়ার একটা বার্তা কমিশন দিয়েছিল, মানুষ তাকে যথাযথভাবে সুযোগ গ্রহণ করেছে। আজকে কিন্তু না সিপিএম, না বিজেপি, না
আইএসএফ না কংগ্রেস কেউ কিন্তু অভিযোগ করেনি যে ইলেকশন কমিশন পক্ষপাতিত্ব দোষে দুষ্ট, এক্সেপ্ট তৃণমূল যারা আজকে হেরেছে। 26-এর বিধানসভা ভোট যে এবার অন্যরকম হতে চলেছে তার ইঙ্গিত মিলেছিল আগেই। শুরুতেই কড়া বার্তা দিয়েছিল নির্বাচন কমিশন। चुनाव आयोग पश्चिम बंगाल में हिंसा रहित और दबाव रहित चुनाव कराने के लिए कटिबद्ध है। বারবার নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছিল অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর তারা। राजनीतिक हिंसा और चुनाव को प्रभावित करने वाले कोई भी इंड्यूसमेंट को चुनाव आयोग बर्दाश्त नहीं करेगा। একদিকে স্বচ্ছ ভোটার তালিকা, পক্ষপাত মুক্ত পুলিশ ও প্রশাসন, আর অন্যদিকে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। এই তিনের মিশেলেই আস্থা ফিরে আসে ভোটারদের, যার ফলও মেলে হাতে নাতে। কড়া নিরাপত্তায় শান্তিতে এবং নির্বিঘ্নে ভোট দেন রেকর্ড সংখ্যক মানুষ। ইলেকশন কমিশন এবারে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গে হিংসামুক্ত ভোট সম্ভব। সামগ্রিকভাবে ডে 1 ইলেকশন যেদিন থেকে অ্যানাউন্স হয়েছে তার আগে এসআইআর প্রক্রিয়ার পরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং মানুষ যে ভয়মুক্ত হয়ে ভোট দিতে পেরেছে, আমি বলবো ইলেকশন কমিশন ম্যান অফ দ্য সিরিজ। যদি আমরা গত 6 মাস দেখি, যে জিতেছে যে হেরেছে মানুষের ভোটে, এখানে কিন্তু কেউ কোনো অভিযোগ করতে পারবে না। কথায় বলে অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, অর্থাৎ যার শেষ ভালো তার সব ভালো। তাই হার জিত যে দলেরই হোক না কেন, 26-এর বিধানসভা ভোটে ম্যাচের প্রকৃত সেরা নির্বাচন কমিশন। রুমা পাল ও মনামি রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। যারা নিয়মিত এবিপি আনন্দ দেখেন, বছরের পর বছর দেখেন, দশকের পর দশক দেখেন, তারা জানেন প্রতিমা দত্তকে। হাওড়ার অত্যন্ত বালির জনপ্রিয় সমাজকর্মী, তৃণমূল কংগ্রেসেরই নেতা তপন দত্ত স্ত্রী। তপন দত্তকে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলে খুন হতে হয়। প্রতিমাদি সেই দিন থেকে আজ অবধি একটানা তার স্ট্যান্ডে, তার অবস্থানে সম্পূর্ণ অটল আছেন যে তাকে, তপনবাবুকে খুন করার পেছনে আসল চক্রী যারা, তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে, তাদের কোনো বিচার হয়নি এবং সেই নিয়ে তার অভিযোগ কোনো দিন তিনি প্রকাশ্যে বলতে দ্বিধা করেননি। বারবার আমাদের জামিল লেনের অফিসে এসছেন, তার বক্তব্য রেখেছেন, প্রমাণ দিয়েছেন তার তরফ থেকে, কিন্তু না, বিচার পাওয়া যায়নি। প্রতিমাদি, আজকের এই ঘটনা কোথাও আপনারও কি মনে হচ্ছে এটা বৃত্ত সম্পূর্ণ হলো? হ্যাঁ, এই দিনটার জন্য তো আমি অপেক্ষা করছিলাম 15 বছর ধরে। আমার স্বামী যখন মারা যান, যেটা হচ্ছে একমাত্র তার মধ্যে প্রধান চক্রী হচ্ছে মমতা ব্যানার্জি। আমি বললাম প্রধান চক্রী মমতা ব্যানার্জি, আর দ্বিতীয় হচ্ছে অরূপ রায়, তার সাথ দিয়েছিলেন। কারণ ওই জলাটা যখন বন্ধ হচ্ছিল তখন মমতা ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে আমার কাছে পাঠিয়ে সমস্ত কাগজপত্র নিয়েছিলেন, বলেছিলেন তপন এই দেখো জলাটা যাতে না বন্ধ হয়, জলাটা যাতে না বন্ধ হয়। তা তখন কল্যাণ ব্যানার্জি একটা মামলাও করেছিলেন। তপন দত্ত তো তৃণমূলেরই নেতাকর্মী। হ্যাঁ, তখন সিপিএম ওই জলাটা ভর্তি করছিল। আচ্ছা, সিপিএম, আপনারা গল্পটা শুনেন, সিপিএম জলাটা ভর্তি করছিল। তখন একদিন কল্যাণ ব্যানার্জি, অনেক টেপারে লেখা হয়েছে, কল্যাণ ব্যানার্জি ডেকে বললেন যে তোমার কাগজপত্র সব আমার কাছে নিয়ে এসো। আপনার কল্যাণ ব্যানার্জির একজন অ্যাসিস্ট্যান্ট আছেন যার নাম চৈতালি, সম্ভবত চৈতালি ভট্টাচার্য। এই চৈতালি ভট্টাচার্য আর কল্যাণ ব্যানার্জি মিলে মামলাটা দেখতে থাকেন। দেখতে থেকে একটা ইন্টারিম অর্ডার পাওয়া যায়, ঠিক আছে। এর মধ্যেই মোটামুটি ইলেকশন শেষের দিকে চলে এসছে। 3 তারিখে ইলেকশন শেষ হলো, 6 তারিখে আমার স্বামী মারা গেলেন, 13 তারিখে রেজাল্ট বেরোলো, ঠিক আছে। এই ইন্টারিম অর্ডার আমার স্বামী নিয়ে গিয়েছিলেন এই আপনার এই আশেপাশে 22 পয়সার উপর কোথাও একটা অফিস আছে, আপনার ওই আনমোল ওদের সাঁচির অফিস আছে। উনি বললেন কেন আমি পয়সা খরচা করে দেবো, আমি নিজে হাতে দিয়ে আসি। ওখানে গিয়ে দেখেন অরূপ রায় বসে আছেন। তো বলছে দাদা আপনি কেন এখানে? বলছে এটা তোমার প্রফেশন, আমি ওদের এখন লয়ার। বলছে আপনি ডেকে আমাকে বন্ধ করালেন, জলাটা বন্ধ করতে বললেন, আপনি উকিল জোগাড় করে দিলেন, ইন্টারিম অর্ডার হলো, এখন আপনি এদের লয়ার হয়ে গেলেন। এই যে ব্যাপারটা, এইখান থেকেই কিন্তু দূরত্ব অনেক শুরু হলো। এবং আমি বলবো আমার যেটা মনে হয় মমতা ব্যানার্জির নির্দেশে, কারণ উনি ধরুন আজকে উনি রাত্রিরে একটা চিঠি লিখেছিলেন,
কালকে সকালবেলা ওটা মমতা ব্যানার্জিকে উনি মেল করেছিলেন চিঠিটা। ওই মেল করার পরে সেদিন রাত্রেই উনি মারা গেছেন, তাকে খুন করা হয়েছে। এবং খুন যেভাবে করা হয়েছে, যে প্রমাণ যাতে লোপাট হয়ে যায়, একটা মানুষকে এখানে একটা হাঁপড় টাইপের কিছু দিয়ে মারা হয়েছে, শক্ত লোহা জাতীয় কিছু দিয়ে মারা হয়েছে। এই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে, এই জায়গায় কোনো খাল ছাল কিচ্ছু নেই। তা উনি যখন মরে গেছেন তখন ওনাকে গুলি করা হয়েছে, ঠিক আছে। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট যখন এলো তখন এই কথা উল্লেখ নেই, এই কথা উল্লেখ করেনি ওরা। ওরা বলছে গুলিতে মরেছে, আসলে গুলিতে মরেনি। হ্যাঁ, ওখানে 9mm যে রিভলভার হয় তার যে গুলি, সেই গুলিতে উনি মারা গেছেন বলছে। আর একটা এত বড় একটা যন্ত্র কোথা থেকে জোগাড় করে নিয়ে এসছে। তারপরে তো আপনি বিচারের জন্য আমি কোথায় না বিচারের কোথায় জন্য সবকটা আমি দরজায় কড়া মমতা নেড়েছেন। ব্যানার্জিকে আমি দেখুন, আমি ছোটোর থেকে মানে আমি উত্তরপাড়া কলেজে যখন থেকে পড়ি তখন থেকে আমি ছাত্র পরিষদ করি। সেই ছাত্র পরিষদ করতে করতে আমার তৃণমূলে প্রথম দিন থেকে তৃণমূলের সাথে আমার সাথে সংযোগ রয়েছে। এবং আপনারা যদি এখনও আমি আপনাদের বলছি, আপনাদের কাছে থাকতে পারে, যেদিন মমতা ব্যানার্জি সেই মানে যেদিন লালবাড়ি অবরোধ করেছিলেন, সেদিন দেখবেন একটা আনন্দবাজার পেপারে একটা ছবি উঠেছিল যে একটি ছেলে ওই 400 সাথে ডালা ধরে ঝুলতে ঝুলতে যাচ্ছে, ওটা আমার হাজবেন্ড, ঠিক আছে। মানে সেই সময়কার সম্পর্ক একেবারে, হ্যাঁ, সেই সময়কার সম্পর্ক। উনি শুধু পয়সার জন্য আমার স্বামীকে মেরে দিলেন, শুধু পয়সার জন্য উনি মেরে দিলেন। এই যে মমতা ব্যানার্জির মতো খতরনাক মহিলা আমার মনে হয় পশ্চিমবঙ্গে কেন, আমাদের সারা ভারতবর্ষে একটা নেই। একদম পচে যাওয়া গন্ধ, নোংরা, যত রকম নোংরামি ওনার ভেতরে আছে। আপনারা দেখেছেন সিপিএমের সময় উনি একটা কি কথা বলতেন, পুলিশ আমার বুকে মেরেছে। আরে তোমার দেখে এত জায়গা পা থেকে মাথা অবধি, বুকে কেন পুলিশ মারতে যাবে? আমি একটা কথা বলি, যে নামগুলো উঠছে তাদের যদি এই নিয়ে কোনো বক্তব্য থাকে দেখাবো, কিন্তু আমি বলছি আজকে সমাজ মাধ্যমে সমস্ত মানুষ লিখছেন এই জয় অভয়ার বিচার যারা চেয়েছেন তাদের প্রত্যেকের জয়। শুধুমাত্র অভয়ার মা জিতেছেন নির্বাচনে তা নয়, এই জয় কোথাও বিচার চাওয়ার জয়। দেবজিৎ এই মুহূর্তে এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। দেবজিৎ, অভয়া সহ এই পশ্চিমবঙ্গে যারা গত 1.5 দশক ধরে এই দিদিদের মতন চোখের সামনে অত্যাচারিত হয়েছেন, তাদের প্রিয়জনেরা, যারা শুধুমাত্র বিজেপি করার জন্য মারা গেছেন, অন্য পার্টি করার জন্য, বিরোধী পার্টি করার জন্য তাদের খুন করা হয়েছে প্রায় 250 লোককে। সুমনদার নুট প্যারেড, যেটা কিনা ওই ঘানা বা এই ধরনের কোনো সোমালিয়া, উগান্ডা, মণিপুরে হয়েছে, হ্যাঁ, এইসব জায়গায় আমি আবারও বলছি সেটা তো কোনো ভালো জিনিস নয়। ওখানে হয়েছে বলে জাস্টিফাই করার মতো না, আলোচনা করা উচিত না। 3 নম্বর হচ্ছে যে শুধুমাত্র বিরোধী দল করার জন্য কোনো রাজনৈতিক গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দল আর অন্য কোনো পদ্ধতির জাতিগত দাঙ্গা, দুটোর মধ্যে ফারাক আছে। এখানে তুমি যাদের কথা বললে আজকে ঘটনাচক্রের প্রধানমন্ত্রী, এই গোটা জয় সেই পরিবারগুলোর যারা আছেন তাদের বলছি, একদম এই জয় হচ্ছে তাদের যারা এইভাবে মারা গেছেন। এই জয় তাদেরও, যে দম্পতিকে পেছন মোড়া করে বেঁধে কারেন্ট দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তারা আমাদের পার্টি করতেন না, সিপিএম করতেন। এবং বলা হয়েছিল রাইটার্স বিল্ডিং তখন দাঁড়িয়ে পুলিশ কর্তা বলেছিলেন শর্ট সার্কিটে মারা গেছে, ইলেকট্রিকিউটেড হয়ে। আর সেই মুহূর্তে কাকদ্বীপে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না, মুশকিল হয়েছিল। মুশকিলটা যেটা পুড়িয়ে মারা হয়েছিল। প্রত্যেকবার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে টায়ারানি, এর বিরোধিতা করতে চেয়েছিলেন, এই দ্বৈত শাসনের বিরোধিতা করতে যখনই গেছে, তাদের রাজনৈতিক দলগুলো বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আমাদের নামে সেটিং থিওরি নিয়ে অনেক কথা হয়েছে সুমনদা, আমাদের দল বদলা নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু কখনো বিজেপি একদম জমির ওপরে থেকে আমাদের তারপরে 11,000 গ্রামে, এখন তো দল বদলের প্রয়োজন নেই। এই আমি কথা বলছি দেবজিৎ, 208 হয়ে গেছে বিজেপি, তৃণমূল কংগ্রেস 80-ও নিচে নেমে এসছে। এই ফিগার একটু আধটু তফাৎ এখনো হবে, ফাইনাল ফিগার আসা অবধি 79 হয়ে গেছে। বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে একমাত্র মানুষ আমাদেরকেই পেয়েছে। এটা তো ঘটনা, এত কিছুর পরেও, এত অপপ্রচারের পরেও। এবং বহু ক্ষেত্রে এরকম হয়েছে যে মানুষকে মানুষ জ্ঞান এরা করেনি। আমি 2-3টে উদাহরণ দিলে, উদাহরণ তো লম্বা লম্বা দেয়, যেগুলো খুব মারাত্মক। প্রথম কথা হচ্ছে সুমনদা, আপনাদের টিভি ক্যামেরা একদিন দেখা হয়েছিল যেদিন অভয়া মারা গেলেন,
সেই তার কিছুদিন পরেই একজন বা পুলিশ সাহেব বা পুলিশ সাহেবা, চোখে চশমা পরা, তিন তারা, তিনি সাংবাদিক সম্মেলন করে জাস্টিফাই করতে রইলেন কেন সারা পশ্চিমবঙ্গ থেকে, মানে বর্ধমান থেকে একজন চলে এলো, আমরা বর্ধমানের বরিশালের কোণে এইসব থিয়েটার দেখেছি, কিন্তু কেন যেদিন মারা গেলেন সেই দিনই ওই বর্ধমান থেকে ওই ভদ্রলোক এলেন। একজন সবথেকে বড় কথা, একজন আউটসাইডারের ছবি দেখে বলেছিলেন আমাদের কলকাতা পুলিশের ফরেনসিক বিশেষজ্ঞ, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, ছবি দিয়ে লাল জামা পরা ছবি দিয়ে আমরা তার পরিচয় ফ্ল্যাশ করেছিলাম। এবং তারপরে যেটা আরো মারাত্মক, প্রমাণ লোপাটের জন্য তো পুলিশ এগুলো করতে রইলো, যে রাতে ওখানে একটা প্রচন্ড স্টর্ম একদম ভাঙচুর করে গুঁড়িয়ে দেওয়া হলো। কোন জায়গাটা গোড়ানো হলো? যে জায়গায় খুন হয়েছিল সেই জায়গাটাকে গুঁড়িয়ে দেওয়া হলো। তার আগে ওরা চেষ্টা করেছিল ওটাকে আবার পুনর্নির্মাণ করার জন্য, সেটাও একটা সিস্টেমের মধ্যে ছিল। প্রতিমাদি যেটা বলছেন প্রমাণ লোপাট, আরজি করা ছিল সেই প্রমাণ লোপাট। প্রতিমাদি যেটা বলেছেন সে এর আগেও ওই কাগজপত্রে আমরা দেখেছি, এটা একটা অদ্ভুত ব্যাপার। 9mm এর পিস্তলের গুলি, তার ব্যালিস্টিক রিপোর্ট, আর তার সঙ্গে রাখা হয়েছে একটা বড় গাদা বন্দুকের মতন বন্দুক, এর সঙ্গে মেলে না, মানে কোনোভাবেই মেলে না। এরপরে হচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে যাদেরকে পুঁজি করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, যাদের বিরোধিতাকে পুঁজি করে, যাদের জন্য নাকি উনি লড়ে যাচ্ছেন, আলটিমেটলি সেই পুঁজি উনি বিক্রি করেছেন এবং সেটা বিক্রি করে উনি দাঁড়িয়েছেন। আমি উদাহরণ দিই, কামদুনি, যে এই যে ঘটনা ঘটেছিল সেই সময় বলেছিলেন কি যে এদের নাকি সাজা টাজা দেওয়া হবে, ড্যাং 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 করে লোকগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোনো রকম প্রমাণ ইত্যাদি দেওয়া হলো না। প্রত্যেকবার আমরা দেখতাম সিবিআই চাই, তৃণমূলের লোকেরা কারুর তার নিকটাত্মীয়র মৃত্যু হলেই বা খুন হলেই তারাও সিবিআই চাইছিল। মানে পশ্চিমবঙ্গ পুলিশের পুরো শিরদাঁড়াটা খুলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কালীঘাটের টালির চালার নিচে রেখে দিয়েছে। আচ্ছা, একটা কথা বলো, সেই আইপিএসরা তো এখনো এই রাজ্যের অনেকে আছেন, অনেকে তামিলনাড়ুতে গেছেন, ইলেকশন হয়ে গেলে আবার ফেরত আসবে, তারা সব থেকে বেশি লম্বা স্যালুটটা তোমাদের দেবে। এই জিনিস আমরা চোখের সামনে দেখছি। না দেবজি, তোমার শুনতে হবে, এটা 2011-র আগে যারা সব থেকে বেশি একেবারে, মানে আমি যে বায়াস, এবং আমি একটা ঘটনা সকালেই বলছিলাম যে গাড়ি থেকে পুলিশ কর্তা নামলেন, দুপক্ষের মধ্যে বচসা, কেউ কারুর গায়ে হাত দেয়নি, দেখলেন একদিকে বামপন্থীরা সিপিএম আছে, আরেকদিকে তৃণমূল কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেসের প্রত্যেককে মেরে একেবারে রক্তাক্ত করে দিলেন, আরেকদিকে লাঠিটাও তুললেন না। সেই মানুষটি তারপরে সবার আগে সব থেকে লম্বা স্যালুট 6 মাস আগে থেকে পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া শুরু করলেন, তারপরে শটান তৃণমূল কংগ্রেসে আফটার রিটায়ারমেন্ট ইত্যাদি ইত্যাদি, বিরাট বেনিফিট। আমি বলছি ইনি একজন নয়, আমি মানে প্রতীকী হিসেবে দেখো এরম প্রত্যেকে এবার তোমাদের দিকে ঝাঁপ দেবে, এবং সেই গুন্ডা এবং পুলিশ সেই বাহিনীকে মানে আমি বলছি তোমাদের কাছে আসার চেষ্টা করবে, প্রতিহত কি করে করবে? সব থেকে বড় প্রশ্ন আজকে এটা, ওই যে মানুষগুলো মার খেয়েছে প্রত্যেকে জানতে চাইবে। সুমনদা, একটা কথা হচ্ছে কি যে আমাদের গণতন্ত্রের ভালো যেরকম আছে, কিছু জায়গায় ফ্যালাসি তৈরি করার জায়গাও আছে। তার প্রথম হচ্ছে যে বেনিফিশিয়ারিরা চটপট বেনিফিটেড হওয়ার জন্য ক্ষমতাসীন দলের কাছাকাছি আসে। এবারে কতটা কাছাকাছি আসবে, দলের মধ্যে কতটা তারা পেনিট্রেট করবে, কতটা ইনফিলট্রেট করার পরে সেই তাদেরকে মান্যতা দেওয়া হবে এবং আদতে দলটাই অসামাজিক ব্যক্তিদের দলে রূপান্তরিত হবে কিনা, সেগুলো বিচার করতে হবে। যখন ওয়েন মাইন্ড কন্ট্রোলস দ্য মাসলস, তখন কিন্তু কোনো অসুবিধা হয় না খুব একটা। ঠিক, কিন্তু আমি বলছি একটা ছোট্ট অভিজ্ঞতা বলি, সেটা হচ্ছে বারাসাতে বাম আমলে একটি ওপেন, তখন এই যেরকম যুক্তিতক্ক বা এই শোটা অনেক সময় ওপেন এয়ার হতো, সেইখানে গোলমাল হলো, পুলিশকে লাঠি চালাতে হলো, স্টেজে দুষ্কৃতীরা উঠে পড়লো বাম আমলে। তার 6 মাসের মধ্যে ক্ষমতা বদল হলো, তৃণমূল কংগ্রেস আমলে প্রথম শো ওই বারাসাতে, সেখানেও দুষ্কৃতীরা উঠে পড়লো। দেখা গেল আগেরটা ছিল শাসক দল, মানে তৎকালীন শাসক দল আশ্রিত দুষ্কৃতী, পরেরটা ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। বিশ্বাস করবেন, আমরা ফুটেজে 2 উইন্ডো করে দিনের পর দিন এবিপি আনন্দে দেখিয়েছিলাম, মুখগুলো এক ছিল। এত দ্রুত পরিবর্তন হয় পুলিশ, উর্দিধারী এবং গুন্ডাদের একই সঙ্গে। কিন্তু খারাপটা বলছি, ভালোটাও সমান সঙ্গে বলতে হবে। আমি দেবজিৎকে ধন্যবাদ জানাবো, কাকদ্বীপের যে ঘটনাও উল্লেখ করলো, সে তো বামপন্থী সিপিএম দম্পতি, কিন্তু আমি বলছি চূড়ান্ত খারাপ, মিথ্যাচার। তার মধ্যে ভালো যেটা, এই প্রতিমাদি যে চেয়ারটায় বসে আছেন, এইখানে তাদের ওই দম্পতির যে ছেলে, মা বাবার বিচার চেয়ে সে দাঁতে দাঁত চেপে নিদারুণ দারিদ্র্যের সঙ্গে লড়াই করে সে আইনজীবী হয়েছে শুধুমাত্র মা বাবাকে বিচার এনে দেবে বলে। আমি বলছি এটাই বাংলা, এটাই বাংলা, একেবারে একেবারে। আমি তোর কাছে যাবো, ওর ছেলেও ডাক্তার হয়েছে। না দাদা, তোমার প্রশ্নের সঙ্গে সঙ্গে আমি আর একটা প্রশ্ন শুধু অ্যাড করে দিতে চাইছি। সেই প্রশ্নটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী চোর কি চোর নয়।
এই প্রশ্নটা কেন করছি, কারণ আমরা তো শুভেন্দু অধিকারীকে দীর্ঘদিন চোর বলিনি। আমরা বলেছি শুভেন্দু অধিকারী ভালো লিডার এবং শুভেন্দু অধিকারীকে দলে ফিরিয়ে নিয়ে আসার দরকার, এবং শুভেন্দু অধিকারী সেই সময় পরিষ্কারভাবে চোর হিসেবে স্বীকৃত হলো বিজেপির দ্বারা। তাহলে সেদিনকে যখন শুভেন্দু অধিকারীকে চোর বলা হচ্ছিল, মানে তৃণমূলকে চোর বলা হচ্ছিল, আজকে ওরা কি বলবে যে শুভেন্দু অধিকারী চোর কি চোর নয়? যদি শুভেন্দু অধিকারী চোর না হয় তাহলে সেদিনকে তারা ভুল অভিযোগ করেছিল, সম্পূর্ণ ভুল অভিযোগ করেছিল। আর শুভেন্দু অধিকারী যদি চোর হয়, আমি পুরো অন্য রাজ্য সব কিছু বাদ দিয়ে দিলাম, শুধু পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী যদি চোর না হয় তাহলে আমার দল ভালো, ওকে বলতে হবে। আর যদি শুভেন্দু অধিকারী চোর হয় তাহলে সেই শুভেন্দু অধিকারী চোরের বিরুদ্ধে কি সাজা ওরা নিয়েছেন? তৃণমূল কংগ্রেস দলটা এমনই একটা দল না সুমনদা, সঙ্গে থাকতে গেলে আমি জানি না প্রদীপ্ত কোন ধরনের মাদুলি ব্যবহার করে, ওখানে থাকলে চোর হতেই হয়, আর ওখান থেকে বেরোলে চোর থেকে মানুষ অন্য রাস্তায় যাবে। আমি তা বলিনি, আমি কি বললাম তুমি বুঝতে পারলে? আমি আবারও বলছি, তোমার বিরুদ্ধে অভিযোগ আনতে পারছি না, তোমার বিরুদ্ধে অভিযোগটা আনতে পারছি না এই জন্য যে তুমি কোনো মাদুলি ব্যবহার করো, সেই জন্য হয়তো তৃণমূলের থেকেও তুমি কোন তেল মেখে ভাই জলে নাবো সেটা আমি জানি না, তোমার গায়ে জল লাগছে না, কিন্তু শুভেন্দু অধিকারী আমি আবারও বলছি প্রদীপ্ত, এখন প্রশ্ন পশ্চিমবঙ্গের লোকেদের কাছে মরা বাঁচার প্রশ্ন। আমি চোরদের সঙ্গে থাকতে পারি, আমি যদি চোর হই তাহলে আমাকে তো চুরি করতে হবে, মানে চোর হিসেবেই দেখা হবে। বলতে দাও, তুমি কি চাইছো তোমাকে পশ্চিমবঙ্গের মানুষ চোর হিসেবে দেখুক? আমি তা বলছি না, আমি বলছি শুভেন্দু অধিকারী চোরদের সঙ্গে আছে, এই যে আমরা সবাই চোর গো বলে যে মিছিল দিদিমণি করেছিলেন, দিদিমণি আমি কিছু দিদিমণি তুমিও কি চোর? তুমিও কি চোর? দিদিমণিকে দলে নিয়ে নাও, দিদিমণির দলে এবারে ওয়াশিং মেশিন থিওরি, ওয়াশিং মেশিন এই তুমি মারাত্মক কথা বলছো, মানে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিতে জয়েন করা সম্ভব না? না তুমি বলছো, মুখ দিয়ে বলছো, এটা ভালো, শুনতে ভালো লাগছে। প্রদীপ্ত তুমি, আমি বলছি প্রদীপ্ত তুমি নিশ্চিন্তে থাকো, আমি আবারও বলছি প্রদীপ্ত তুমি নিশ্চিন্তে থাকো যে বিজেপিতে আসার পরে কোনো মানুষ বিজেপিতে যোগদানের পরে বলতে দাও, আরে বাবা বলতে দাও, বিজেপিতে যোগদানের পরে আমরা কাউকে ওই কোনো ধরনের অন্যায় কাজ করতে দেব না। আগে শোনো, আমি আবারও বলছি, বলতে দাও। আমি আবার বলছি, বেশ ওয়াশিং মেশিনের আলোচনা আছে, কিন্তু এতবার শুভেন্দু অধিকারীর কথা হচ্ছে এই মুহূর্তে আবার জানাবো যে ভবানীপুর কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছনে ফেলে এখন 600-রও বেশি ভোটে শুভেন্দু অধিকারী এগিয়ে আছেন 16 রাউন্ডের শেষে। আবার বলছি 20 রাউন্ড, এখনো 4 রাউন্ড বাকি, এবং নন্দীগ্রামে একেবারে সুনিশ্চিত জয় পেয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আরও এগিয়ে গেলেন 17 রাউন্ডের শেষে 6000-এরও বেশি ভোটে শুভেন্দু অধিকারী 6235 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পিছিয়ে ফেলে শুভেন্দু অধিকারী ভবানীপুর কেন্দ্রে 6235 ভোটে এগিয়ে রয়েছেন। আরও 3 রাউন্ড বাকি নিঃসন্দেহে, তবে এইটা একেবারে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে বলতেই হবে নন্দীগ্রামে জয় এবং ভবানীপুরে এই কাটে কাটাক্কার, তারপরে যদি জয় পান তাহলে নিঃসন্দেহে সবথেকে বড় প্রশ্ন যেটা, বিজেপির মুখ্যমন্ত্রী কে হতে পারেন। মুখ্যমন্ত্রী মুখ প্রজেক্ট করে বিজেপি লড়াইতে নামেনি, অনেক রাজ্যে নামেনি, এই রাজ্যেও নামেনি, কিন্তু নিঃসন্দেহে শুভেন্দু অধিকারীর দাবি সব থেকে শক্তিশালী হবে যদি ভবানীপুরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারান। তার কারণ ইতিমধ্যেই তার মুকুটে 2টো পালক আছে, একটা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো, এবং তারপরে এবারে নন্দীগ্রামে যদিও মূল গোটা রাজ্য জুড়ে প্রচার এবং ভবানীপুরে জোর দিলেও নন্দীগ্রামে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী জিতে গেছেন। আবার বলছি, মুখ্যমন্ত্রী মুখ হিসেবে শুভেন্দু অধিকারীর দাবি নিঃসন্দেহে ভবানীপুর জয়ের পরে যদি জিততে পারেন আরও শক্তিশালী হবে। পরের প্রতিবেদন। পশ্চিমবঙ্গে ইতিহাস লিখল বিজেপি, আর জনসমর্থন হারিয়ে রাজ্য থেকে মুছে গেল তৃণমূল। এবার প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতা এসে কাকে সিংহাসনে বসাবেন নরেন্দ্র মোদী, অমিত শাহ? এবারের ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি কাউকে মুখ্যমন্ত্রীর মুখ করে ভোটে নামেনি। প্রচার পর্বেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রসঙ্গে আগাগোড়া ধোঁয়াশা রেখে গেছেন বিজেপির শীর্ষ নেতারা। मुख्यमंत्री जो होगा वो उसका फेस है दीदी, इधर जो होगा कौन फेस होगा मुख्यमंत्री? बंगाल से ही हो। मछली खाएंगे, मछली खाने वाला कोई होगा? जी वो खाना न खाना उन पर निर्भर करता है, मगर होगा बंगाली।
পশ্চিমবঙ্গের এই নির্বাচনে বিজেপি লড়াই করেছে শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বে। তার রাজ্য সভাপতিত্বেই প্রথমবার পশ্চিমবঙ্গের মসনদে ফুটেছে পদ্ম, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আবার অনেকে বলছেন এই নির্বাচনে শুভেন্দু অধিকারীকে বিজেপি যেভাবে প্রজেক্ট করেছেন, যেভাবে তাকে নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে, যেভাবে তার মনোনয়নে খোদ অমিত শাহ উপস্থিত থেকেছেন, তাতে একটা প্রচ্ছন্ন বার্তা থাকলেও থাকতে পারে। তবে এর আগে একাধিক রাজ্যে দেখা গেছে বিজেপি ভোটে জয়ের পর এমন কাউকে মুখ্যমন্ত্রী করেছে যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। যেমন ওড়িশায় মোহন চরণ মাঝি, মধ্যপ্রদেশে মোহন যাদব, ছত্তিশগড়ে বিষ্ণু দেও সাই, কিংবা রাজস্থানে প্রথমবার বিধায়ক হওয়া ভজনলাল শর্মা। এমনকি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রেও ঠিক এভাবেই যাবতীয় হিসেব নিকেশ উল্টে পাল্টে দিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব বেছে নেন নীতিন নবীনকে। ফলে শেষ অবধি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত ঘোষণা না হওয়া অবধি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হতে পারেন তা নিয়ে সবটাই জল্পনা। এবিপি আনন্দ। সরাসরি বিজেপির আরেক নেতা এবং বিজয়ী প্রার্থী তো বটেই, কৌস্তব বাগচি এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমি কৌস্তবের কাছে যাব। কৌস্তব, সকালেই দীর্ঘক্ষণ বিরতিহীনভাবে আমরা 8টা থেকে 2টো অবধি যখন অনুষ্ঠান করছি, রসিকতা করে তোমার কথা বলেছিলাম যে অনেক কিছু তো নির্ধারিত হবে, তার ভেতরে এটাও নির্ধারিত হবে যে কৌস্তব বাগচির পরবর্তী চেহারা তার স্ত্রী প্রীতি কিভাবে কৌস্তবকে দেখবে, মানে চুল গজাবে কিনা। আমি বলছি এত মানে হাসি মুখে কথাটা বললাম, এর পেছনে কিন্তু একটা নিদারুণ ঘটনা আছে, যে ঘটনা এবিপি আনন্দে আপনারা দেখেছেন, প্রত্যেকে দেখেছেন। তার কারণ 2023 সালের 3রা মার্চ গভীর রাতে কৌস্তবের বাড়িতে পুলিশ হানা দেয়। 4ঠা মার্চ কৌস্তবকে গ্রেফতার করা হয়। ওই দিনই কৌস্তব জামিন পায় এবং চুল ফেলে দেয়। এই স্টুডিওতে ওই 4ঠা মার্চ জামিন পেয়ে সোজা আসে, এসে বলে যে সরকার বদল না করে ও চুল গজাবে না মাথায়। নিঃসন্দেহে তা নিয়ে বহু কটাক্ষ তৃণমূলের মুখপাত্র থেকে নেতারা দিনের পর দিন ওকে দেখা হলেই করেছেন। আমি বলছি আজকে কিন্তু কৌস্তবের হাসির দিন, কৌস্তবের চেহারা পাল্টাবে, কিন্তু তার আগে এর পেছনের যে ঘটনাটা দ্রুত একবার দেখে নেব। তোমার চেহারা দেখে, তোমার গেট আপ দেখে আমাদের প্রবাদ প্রতিম সাংবাদিক গৌর কিশোর ঘোষের কথা মনে পড়ছে, যিনি মাথা কামিয়েছিলেন এমার্জেন্সির প্রতিবাদে। আজকে তুমি চুল বিসর্জন দিলে। ইতিমধ্যেই স্টুডিওতে তৃণমূলের যারা প্রতিনিধি ছিলেন তারা বলছিলেন যে যাত্রাপালা করছে কৌস্তব। আমি প্রথমে জানতে চাইব তোমার এই নবকলেবরের কারণ এবং বিগত কয়েকটা ঘন্টা কীরকম অভিজ্ঞতা, মানে রাতে তো ঘুমোতেই পারো না। প্রথমে আমি বলি সুমনদা, আমার এই চুলটা আজকে বিসর্জন দেওয়া চুল আমার অত্যন্ত প্রিয়, আমার খুব পজিটিভ ছিলাম চুলটা নিয়ে। হ্যাঁ, এবং আমি চাইবো আমার চুলটা মাথায় আবার খুব শিগগিরই গজাক, কিন্তু এটা ততদিন অবধি গজাবে না। আমি প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন না অবধি এই রাজ্যের শাসক দল উৎখাত হচ্ছে, এই পিসি ভাইপোর সরকার, এই চাকরি চুরির সরকার, এই চুরি জালিয়াতির সরকার যতদিন না উৎখাত হচ্ছে, মাথার চুল আবার গজাবে। কৌস্তব, 208 আর 79 আর তো চুলের ভবিষ্যৎ অনিশ্চিত নয়, ভূতের ভবিষ্যৎ অনিশ্চিত হতে পারে, চুলের ভবিষ্যৎ উজ্জ্বল। কৌস্তব, সুমনদা, এই দীর্ঘ 3 বছর, মানে আমি যখন বিয়েও করেছিলাম তখনও কিন্তু আমার মাথায় চুল ছিল না। আমার স্ত্রী আমার প্রতি বরাবরই খুব সাপোর্টিভ, আমার বাবা মাও আমার প্রতি প্রচণ্ড সাপোর্টিভ, কিন্তু এই বিয়ের সময়টায় তারা বলেছিল কি একবার ভেবে দেখা যায় না, তাই বলেছিলাম না, যেটা প্রতিজ্ঞা একবার করেছি সেটা যতক্ষণ না পূরণ হচ্ছে সেটা থেকে পিছিয়ে আসার কোনো জায়গাই নেই। তো আমি তখন প্রতিজ্ঞা করেছিলাম এবং দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করেছিলাম যতদিন না এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উৎখাত হচ্ছে না আমি মাথায় চুল রাখবো না। আমি কিন্তু এই বিষয়টা এমনভাবে ভেবে বলিনি যে 26 সালে পরিবর্তন হবে বা তারপরে হবে বা তার আগে হবে। আমি ভেবে রেখেছিলাম যতদিন না যাচ্ছে, দ্যাট ওয়াজ এন ইনডিফিনিট পিরিয়ড ফর মি। আমি এই ত্যাগের মাধ্যমে নিজেকে আরও দিনের পর দিন এই ত্যাগের ফলে নিজেকে আরও মানে ঘষে মেজে আরও নিজেকে গড়ে তুলতে, নিজেকে মন থেকে অনেকটা শক্ত এই ব্যভিচারী সরকারের বিরুদ্ধে লড়বো, সেই জায়গা থেকে নিজেকে আরও দৃঢ় প্রতিজ্ঞ গড়ে তুলেছি। দেখো কৌস্তব, কেউ তো, তুমি বা তোমার ভোটাররা কেউ তো ফল জানতে না যে সরকার বদল হবে কিনা, বা তোমাকে একা জেতালে তাতে সরকার বদলের কোনো সম্ভাবনা নেই, একজন বিধায়ক। কিন্তু আমি বলছি কোথাও বোধহয় মানুষ যারা তোমায় ভোট দিয়েছেন তারা তোমার এই যে ভীষণ প্রতিজ্ঞাটা, হ্যাঁ, এটাকেও কোথাও তারা সম্মান দিয়েছেন, তারা এইটাকেও বোধহয় কোথাও কুর্নিশ জানিয়েছেন। না, আমার সবথেকে মজার ব্যাপার যেটা সুমনদা, আমি গোটা এই ইলেকশন ক্যাম্পেইনটায় তুমি জানো আমি অনেক জায়গাতেই মাথায় একটা পাগড়ি বেঁধে রাখি, অনেক সময় এই রোদে বা ঠান্ডার কারণে পাগড়িটা বেঁধে রাখি, কিন্তু আমি গোটা ইলেকশন ক্যাম্পেইনে আমি মাথায় কিচ্ছু চাপাইনি এবং যার জন্য আমার শরীরও খারাপ হয়েছিল প্রচণ্ড।
আমার এই গোটা ভোটের পিরিয়ডের মধ্যেই আমার মানে অ্যাকিউট জন্ডিস হয়, আমার তার মধ্যে আমি প্রচার চালাই এবং আমাকে ডাক্তার স্ট্রিক্টলি বারণ করেছিল মাথাটাকে যাতে আমি খুলে না রাখি, কিন্তু তাও আমি করিনি, আমি একদম মাথা খুলেই প্রচার করেছি। বহু জায়গাতে সাধারণ মানুষ আমাকে বলেছে যে এইভাবে থাকবেন না, কিন্তু আমি ওটাও দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম যে আমি ইলেকশন ক্যাম্পেইনটা মাথায় কিন্তু বাঁধবো না। এবং খুব মজার ব্যাপার সুমনদা, 29 তারিখে ভোট মিটে যাওয়ার পরে আমার মাথায় মানে জাস্ট হালকা হালকা এই 30 তারিখে হালকা হালকা খোঁচা খোঁচা চুল ছিল। আমি আমার পাড়ার যে সেলুনে চুল কাটি সেখানে চুল কাটতে গেছিলাম, তো ওখানে বহু মানুষজন আমাকে বললো যে না চুল কাটা যাবে না, এই 4 তারিখের পরে তোমার এটার আর প্রয়োজনই হবে না, তো একটু খোঁচা খোঁচা উঠতে দাও, তুমি দেখো আমাদের কথা শুনে দেখো। আর আমাদের কার্যকর্তারাও মানে আমার সে নাছর বান্ধা মতন ব্যাপার, না চুল কাটা যাবে না, 4 তারিখের পরে আর প্রয়োজন হবে না। তো আমি তাদের কথা রেখে আমি আলটিমেটলি সকালবেলা আজকে ভোট কেন্দ্রে এসেছি, গণনা হয়েছে এবং আমি তো 100% আশাবাদী ছিলাম সরকারও হবে, আমি জিতবো, একদম ঠিক তাই হলো। তাদের কথা রাখলাম এবং আলটিমেটলি আমাকে এরপর থেকে হয়তো আর চুল কাটতে হবে না এবং আমার প্রতিজ্ঞা যা ছিল সেই প্রতিজ্ঞা অনুযায়ী আমাকে আর চুল কাটতে হবে না। এটার মধ্যে অনেক তির্যক মন্তব্য, অনেক মস্করা, অনেক হাসি ঠাট্টা থাকলে তুমি হয়তোটাকে ডিলিট করে দিতে পারো। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ভবানীপুরে পিছিয়ে আছেন, যদিও 3 রাউন্ড বাকি আছে, কিন্তু হয়তো তুমি এখনই একেবারে কোনো ঝুঁকি না নিয়ে ডিলিট করে দিতে পারো। শুধু বাড়ি গিয়ে একবার জিজ্ঞেস করো তোমার স্ত্রী প্রীতি চিরুনিটা ইতিমধ্যে কিনে রেখেছেন কিনা। প্রীতি খুব খুশি। প্রীতি এখন থেকেই মোটামুটি মানে চুলের কিভাবে কি পরিচর্যা করা হবে এইসব নিয়ে সব চিন্তা ভাবনা করছে। আমি বললাম অতটাও হওয়ার কিছু নেই, আমার চুলটা আসলে আমার খুব শখের ছিল। আমি সেই সময় যখন এই আত্মত্যাগটা করেছিলাম আমার মাথায় চলছিল আমার খুব প্রিয় কিছু একটা জিনিস আমি ত্যাগ করব। তো আমার মাথায় এসেছিল আমি চুলের ব্যাপারে, আমি তোমার শোতেও বলেছিলাম চুলের ব্যাপারে খুব পজিটিভ ছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার সেই খুব শখের চুলটাকেই আমি বিসর্জন দিয়েছিলাম। তো প্রীতি আজকে খুব খুশি, বাড়িতেও আমার মা বাবা সবাই খুব খুশি, সবাই খুব খুশি। একদম কৌস্তব, অনেক ধন্যবাদ, খুব পরিশ্রমের মধ্যে তোমাকে আটকালাম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।